বলে আমরা খবর পাই এবং সাধারণ জনগণ এসব খবরে টেনশনে পড়ে যায়, কারণ রিজার্ভটা সাধারণ জনগণেরই উদ্বৃত্ত টাকা বা বাড়তি টাকা, আমাদের রিজার্ভ সংসারে কি বলবো সঞ্চয়ের মতন খানিকটা। জি, বাংলাদেশ ব্যাংক আমাদের সেই সঞ্চয়টা পাহারা দেয়, কিন্তু সরকার থেকে বলার চেষ্টা করা হচ্ছে টেনশনের কোনো কারণ নেই, এই রিজার্ভেই দেশ চলবে, টেনশন করব না, এই রিজার্ভেই দেশ চলবে। এইটা কি আসলে জনগণ বিশ্বাস করবে? কেন করবে? আচ্ছা, আমাদের রিজার্ভ ধরেন 2 বছর আগে 40 বিলিয়ন 42 বিলিয়ন ডলারে ছিল, আমাদের রিজার্ভ 24 বিলিয়ন ডলার কমেছে। এই কমার পিছে একটা সহজ যুক্তি আমি আপনাকে দেখাই, যে বিদেশে যখন ইন্টারেস্ট রেট 1 to 2% ছিল, আপনার দেশে ইন্টারেস্ট রেট 6% ছিল। স্বাভাবিকভাবে আপনার দেশে আপনি টাকাটা রেখেছেন, কিন্তু যখন গ্লোবালি ইন্টারেস্ট রেট 6% হয়ে গেল বা 5%-এর উপরে চলে গেল, তো আপনি নিকোল যদি 5%-এর ডলারে রিটার্ন পান আর 6% পান টাকায়, তাহলে আপনি টাকাটা কোথায় রাখবেন? ডলারে রাখবেন না টাকায় রাখবেন? স্বাভাবিকভাবে আপনি ডলারে রাখবেন। এখন ওই যে 2 বছর ইন্টারেস্ট রেটের একটা ডিফারেন্সিয়ালটা কমে গেল গ্লোবাল ইন্টারেস্ট রেট এবং বাংলাদেশি ইন্টারেস্ট রেটে, তার কারণে টাকা বাইরে যাওয়ার একটা চাপ তৈরি হলো। সেটা ওভার ইম্পোর্ট ইনভয়েসিংয়ের মাধ্যমে হোক, সেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার মাধ্যমে হোক, একটা ইন্টারেস্ট ডিফারেন্সিয়ালের কারণে একটা চাপ পড়ে এক্সচেঞ্জ রেটের উপরে, এক্সচেঞ্জ রেটের চাপটা পড়ে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে। আমি সহজ করে বলি, আপনি যখন ইন্টারেস্ট রেটের মধ্যে একটা পার্থক্য কমিয়ে নিলেন, যে এখন গ্লোবালি ইন্টারেস্ট রেট 6% পাচ্ছেন, বাংলাদেশেও 6% পাচ্ছেন, আপনি তো ডলারে সেভ করবেন। আপনি যখন ডলারে সেভ করবেন, টাকার মান ধাম করে কমে যাবে, একটা স্টিপ ফল করবে। টাকার মান যখন কমে গেল, তখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে, যেখানে আমাদের বেসরকারি খাত বিদেশ থেকে 25 না 30 বিলিয়ন ডলার বড় করেছিল, একদিনে তাদের যে ডলারের এগেনস্টে 85 টাকা পেয়েছে, তাদের মাথার সেই ঋণ একদিনে 1 বছরে 110 টাকা হয়ে গেল। তখন সেই ফাইন্যান্সিয়াল খাতে আমাদের দেশের যে বেসরকারি বিজনেসম্যানরা ওই ঋণটা ফেরত দেওয়া শুরু করলো, যে না বাবা, আমি আর ফরেন লোন মাথার উপরে রাখবো না। তো 1 বছরে আপনি 22 এবং 23-এর মধ্যে 16 বিলিয়ন ডলার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে পজিটিভ থেকে 2 বিলিয়ন ডলার নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ 18 বিলিয়ন ডলার চলে গেল। এই যে আমার বক্তব্যের কারণটা হচ্ছে যে আমাদের মুদ্রানীতি আমরা এখন আর চোখ বন্ধ করে বানাতে পারবো না। বিদেশের মুদ্রানীতি, আন্তর্জাতিক বাজারে মুদ্রানীতি কোথায় যাচ্ছে, সেটাকে মাথায় রেখে আমার দেশে মুদ্রানীতি নিতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, বোকার মতো প্রশ্ন হতে পারে। ধরেন যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়, তখন আমি বলি ওই যুদ্ধের কারণে আমার এখানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কিন্তু আমি চোখ বন্ধ করে মুদ্রানীতি করে ফেলি, তখন আর আমি বিদেশের দিকে তাকাই না। এই পলিসি মানে সরকার কি জনগণকে নিয়ে কিছুটা খেললো নাকি? এইটাই তো আমরা বলছি যে 22 এবং 23-এ যে মুদ্রানীতির প্রয়োজনীয়তাটা ছিল, আপনি দেখেন ইউক্রেন ওয়ারের পর যখন গ্লোবালি ইনফ্লেশন বেড়ে গেল, সেই ইনফ্লেশনকে তো থামানোর জন্যই পুরো বিশ্বের সব লিডিং সেন্ট্রাল ব্যাংকরা ইন্টারেস্ট রেট বাড়ালো, সংকোচনমূলক মুদ্রানীতি নিল। আমেরিকান ইন্টারেস্ট রেট 6% 8%-এ চলে গেল। যদি আপনি দেখেন, যেই আমেরিকান ইন্টারেস্ট রেট 0% ছিল, এখন তারা বাড়াতে বাড়াতে 6%-এ নিয়ে গিয়েছে। তো লক্ষ্যটা কী ছিল? যে ইনফ্লেশনকে টেনে ধরবে তারা। কিন্তু তারা যে যখন ইন্টারেস্ট রেটটা বাড়ালো, আমরা কিন্তু তখন 6-9-এর একটা ট্র্যাপের মধ্যে থেকে গেলাম। এই 6-9 ট্র্যাপের মধ্যে থাকার কারণে আমরা আমদানিও কমাতে পারলাম না, আমার এক্সচেঞ্জ রেটকেও সাপোর্ট দিতে পারলাম না। আমার এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট না দেওয়ার কারণে আমার কারেন্সি ডিপ্রিশিয়েট করলো, এবং কারেন্সি ডিপ্রিশিয়েট করার কারণে আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমি যে ঋণগুলো নিয়েছি, বেসরকারি ব্যবসায়ীরা সেই ঋণগুলো ফেরত দেওয়ার চেষ্টা করলো। এই যে অর্থনীতির ভারসাম্যটা, অর্থনীতির ভারসাম্য আপনার নিয়ন্ত্রণ করার জন্য হাতে 2-3টা অস্ত্র আছে। একটা হচ্ছে বাজেট, আর একটা হচ্ছে মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং মুদ্রানীতি। আপনার রাজস্ব এবং মুদ্রানীতিটা আন্তর্জাতিক অর্থনীতির প্রেক্ষাপট দেখে আপনার তৈরি করতে হবে। কিন্তু যাই হোক, যে কোনো কারণে 22 এবং 23-এ আমরা সেটা করতে পারিনি, সেটার একটা সাফার আমরা করেছি। জি, সাফার আমরা পুরো জনগণ সবাই মিলে সেটা দিচ্ছি আর কি, এখনো সেই আমাদেরকেই দিতে হচ্ছে।